বিসমিল্লাহির রহমানির রহিম। নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে তাহারেই পড়ে মনে কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা করে শোনাব। গত পর্বে আমরা কবি সুফিয়া কামাল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে তারই একটি বিখ্যাত কবিতা তাহারেই পড়ে মনে, এই কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা করব। তো চলো বন্ধুরা, আমরা কবিতাটির ব্যাখ্যা শুরু করি। তবে কবিতাটির ব্যাখ্যা করার আগে একটি বিষয় তোমাদের জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে তাহারেই পড়ে মনে কবিতাটি একটি নাট্যধর্মী কবিতা এবং সংলাপ নির্ভর কবিতা। যেহেতু নাট্যধর্মী এবং নাটকে যেহেতু সংলাপ থাকে, তার মানে সেই জায়গাতে চরিত্র থাকাটাও বাধ্যতামূলক। এই কবিতাতে আমরা দুইটি চরিত্র পাই। একটি হচ্ছে কবি ভক্ত, যেটাকে আমরা বলি ইংরেজিতে ফ্যান। অন্যটি হচ্ছে কবি নিজে। তার মানে কবি এবং কবি ভক্ত এই দুজনের মধ্যে কথোপকথনটা ধরেই কিন্তু তাহারেই পড়ে মনে কবিতাটি সংলাপ নির্ভর কবিতা হয়ে উঠেছে। এই কবিতায় যে প্রধান দুইটি চরিত্র আছে, কবি ভক্ত এবং কবি নিজে, দুইটি চরিত্র চেনার সহজ উপায় হচ্ছে এখানে যারা কবি ভক্ত আছেন তাদের কথা ফার্স্ট পারসন ভিউয়ে বলা হয়েছে, অর্থাৎ আমি, আমরা ইত্যাদি ইত্যাদিতে সম্ভাষিত করা হয়েছে। আর কবি যখন তার নিজের কথা বলেছেন তখন তিনি থার্ড পারসন ভিউ ব্যবহার করেছেন, অর্থাৎ এখানে সে শব্দটি ব্যবহার করার মাধ্যমে কবি তার নিজেকে বুঝিয়েছেন। এই কবিতায় একদিকে যেমন প্রকৃতি নির্ভর কবিতা, অন্যদিকে কবির ব্যক্তিজীবনের প্রভাবটাও খুবই সুস্পষ্ট। গত পর্বে তোমাদেরকে বলেছিলাম আজকে যখন আমরা কবিতার ব্যাখ্যা করব তখন দেখব কবির ব্যক্তিজীবনের প্রভাব কতটা এই কবিতায় সুদূর প্রসারী ভূমিকা পালন করেছে। তো চলো বন্ধুরা, আমরা সর্বপ্রথম প্রাকৃতিক ভিউ থেকে কবিতাটার ব্যাখ্যা বিশ্লেষণ একটু দেখে নেই। হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরাই, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনাই। বন্ধুরা, এই জায়গাতে কবি ভক্তরা কবিকে জিজ্ঞাসা করছেন, হে কবি, কবিকে সম্বোধন করে বলছেন নীরব কেন ফাগুন যে এসেছে ধরাই, অর্থাৎ বসন্ত বা ফাগুন যখন আসে তখন প্রতিটা কবির মনে, প্রতিটা সাহিত্যিকের মনে এক ধরনের স্পন্দন জাগে। বসন্তকে কেন্দ্র করে, ফাগুন মাসকে কেন্দ্র করে প্রতিটা কবি কিংবা যারা গীতিকার আছেন, শিল্পী আছেন, প্রত্যেকের মনেই এক ধরনের শিহরণ তৈরি হয়। আর এই বসন্তকে বন্দনা করার জন্য সবাই উঠে পড়ে লেগে যায়, বসন্তকে নিয়ে গান রচনা করে, বসন্তকে নিয়ে কবিতা রচনা করে, বসন্ত নিয়ে প্রেমিক প্রেমিকার মনে এক ধরনের কোলাহল তৈরি হয়। এই সমস্ত বিষয় কবি যখন ফাগুন এসেছে তখন কবি ভক্তরা দেখছেন যে প্রকৃতিতে ফাগুন এসেছে, কিন্তু আমাদের যে প্রিয় কবি সুফিয়া কামাল, ইনি কেমন যেন আনমনা হয়ে আছেন, কেমন যেন বিমনা হয়ে আছেন, বসন্তকে বরণ করে নিচ্ছেন না। তার রচনায়, তার কবিতায়, তার গল্পে, তার সাহিত্যে কোনো জায়গাতেই যেন বসন্তকে নিয়ে তিনি কিছুই লিখছেন না। এজন্য কবি ভক্তরা অধীর আকুল হয়ে জিজ্ঞাসা করছেন যে পৃথিবীতে ফাগুন এসেছে, কিন্তু কেন আপনি ফাগুনকে বরণ করে নিচ্ছেন না, আপনার সাহিত্যে কেন ফাগুনকে নিয়ে, বসন্তকে নিয়ে কিছু লিখছেন না। এবার কবিতার উত্তর দিচ্ছেন, দেখো কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গ্যাসে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। কবি এবার উত্তর দিচ্ছে স্নিগ্ধ আখি তুলি, অর্থাৎ একটা আনমনা বিমনা ভাব, হঠাৎ করে কখনো কিছু জিজ্ঞাসা করা হলে যেমন মনে হয় ঠিক তেমন একটা ভাব নিয়ে কবি উত্তর দিচ্ছেন দক্ষিণ দুয়ার গ্যাসে খুলি। অর্থাৎ কবি যে এখানে আনমনা বিমনা, অতীতের পানে একেবারে মুগ্ধ হয়ে রয়েছেন, বর্তমান বিষয়ে তার কোনো ধারণাই নেই, বর্তমান বিষয়ে তিনি একেবারেই অনভিজ্ঞ, এরকম একটা ভাব নিয়ে তিনি জিজ্ঞাসা করছেন দক্ষিণ দুয়ার গ্যাসে খুলি,
অর্থাৎ বসন্তকাল যখন আসে প্রকৃতিতে, ফাগুন মাস যখন আসে, তখন কিন্তু বাতাস দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়। তো এই দক্ষিণ দুয়ার গ্যাসে খুলি এর মানে হচ্ছে দক্ষিণ দিক থেকে কি বাতাস শুরু হয়েছে। এরপর বলছে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, অর্থাৎ বসন্তের, আমরা এই কবিতায় কবির এই কথার মাধ্যমে বসন্ত ঋতুর কয়েকটা বৈশিষ্ট্য পাচ্ছি। একটা হচ্ছে বসন্ত ঋতুর যখন আগমন ঘটে তখন দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয়, বাতাবি নেবুর ফুল ফোটে এবং আমেরও ফুল ফোটে, আমেরও মুকুল ফোটে এবং বাতাবি নেবুর ফুল, আমের মুকুল, এই সমস্ত ফুলগুলোর গন্ধে বাতাস কিন্তু অত্যন্ত চমৎকার একটা সৌরভ ছড়ায়। এজন্য বলছেন দক্ষিণা সমীরতার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। অর্থাৎ আমের ফুল ফুটেছে, বাতাবি নেবুর ফুল ফুটেছে, দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয়েছে, বসন্ত ঋতুর যাবতীয় বৈশিষ্ট্য প্রস্ফুটিত, কিন্তু কবি মন অত্যন্ত বিমনা, অত্যন্ত বিমর্ষ। কবি এগুলোর কিছুই খেয়াল করেননি। এখনো দেখনি তুমি, কবি ভক্তরা জিজ্ঞাসা করছেন যে প্রকৃতিতে যে এরকম বসন্তের আগমন ঘটে গেছে, এই জিনিসটা কি এখনো তুমি দেখনি। কবি বলছেন কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। কবি ভক্তরা তাকে আবারও বলছেন যে কেন কবি আজ এমন উন্মনা, অর্থাৎ কবির কাছে জিজ্ঞাসা করছেন আজকে এই বসন্তের আগমনে নেবুর ফুল, বাতাবি নেবুর ফুল ফুটেছে, আমের মুকুল ফুটেছে, দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয়েছে, বসন্তের আগমনে অন্যান্য কবি সাহিত্যিকরা তাদের সবার লেখনীতে বসন্তকে বরণ করে নিচ্ছেন, তারপরেও কেন আপনি এমন উন্মনা হয়ে আছেন। নবপুষ্প সাজটা কোথায়, অর্থাৎ বসন্তের আগমনে যে পুষ্পের নতুন সাজে, বসন্তের আগমনে যখন নবপুষ্পের সাজ, অর্থাৎ বসন্ত এসেছে কিন্তু কবি নিজে তার ঘর ফুলে ফুলে সাজাননি, তার সাহিত্যকে, বসন্তকে বরণ করে নেওয়ার বসন্ত বন্দনায় কবি সাজাননি। এই কথাটাই কবি ভক্তরা জিজ্ঞাসা করছেন যে কোথায় আপনার সেই পুষ্পের সাজ, কোথায় আপনার ফুল দিয়ে ঘর সাজানো, কোথায় আপনার বসন্তকে বরণ করে নেওয়ার আনন্দ উৎসব, এগুলো কেন কিছুই করেননি। কবির এবার জিজ্ঞাসা করছেন, বলছেন কহিল সে সুদূরে চাহিয়া, অর্থাৎ কবি দূর দিগন্তের পানে চেয়ে বলছেন অলক্ষের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। অর্থাৎ দৃষ্টির অগোচরে তরি তার এসেছে কি, অর্থাৎ তরি শব্দের অর্থ হচ্ছে নৌকা, এখানে তরি শব্দ দ্বারা বসন্তকেই বোঝানো হচ্ছে। বেজেছে কি আগমনী গান, অর্থাৎ বসন্তের আগমনের যে তোমরা জানো যে বসন্তে কিন্তু কোকিল ডাকে, এই জায়গায় কোকিলের সুরে বসন্তের যে আগমন ঘটে এই জিনিসটাকে বোঝানো হয়েছে। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। অর্থাৎ কোকিলের গানের মাধ্যমে বসন্তের যে আগমন ঘটে, এই কোকিল কিংবা বসন্ত কবিকে ডাকেননি, আর যদিও ডেকে থাকেন কবি সেগুলোকে খেয়াল করেন। এজন্যই বলছেন যে ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কবি এগুলোর কিছুই সন্ধান রাখেননি। তার মানে হচ্ছে কবি এমন কিছু একটা ভাবছেন, অর্থাৎ কোনো একটা স্মৃতিচারণায় তিনি এমন নিমজ্জিত আছেন যেগুলো বর্তমানে কি ঘটে যাচ্ছে না যাচ্ছে সেগুলোর প্রতি কবির কোনো কিছুই খেয়াল নেই। আর তোমরা কবিতার নাম দেখেই বুঝতে পারছো তাহারেই পড়ে মনে, এই তাহারেই পড়ে মনে, তার মানে এই শব্দটার মাধ্যমে বোঝা যাচ্ছে কবি কোনো একটা অতীত স্মৃতিচারণায় নিমজ্জিত আছেন। সেই অতীত স্মৃতিচারণাটা কোনটি আমরা কবিতার শেষে যে বুঝতে পারবো। আর আমি আগেই বলেছি এই কবিতাটি আমরা দুইটি ভাগে বিভক্ত করে ব্যাখ্যা করতে পারি, একটা হচ্ছে প্রকৃতিগত ব্যাখ্যা আর একটা হচ্ছে ব্যক্তিগত ব্যাখ্যা। আমরা প্রকৃতিগত ব্যাখ্যা নিয়ে এখন আসি, পরবর্তীতে আমরা ব্যক্তিগত ব্যাখ্যাটা তোমাদের সামনে তুলে ধরব। এরপরে দেখো কবি ভক্তরা জিজ্ঞাসা করছেন কহিলাম ওগো কবি রুচিয়া লহনা আজও গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। কবি ভক্তরা জিজ্ঞাসা করছেন ওগো কবি, যাই হোক না কেন তুমি যতই উন্মনা থাকো, যতই
মন অন্যদিকে থাকুক না কেন, তবে আমাদের একটা মিনতি, আমাদের একটা অনুরোধ, আমরা তোমার এমন ভক্ত, আমরা তোমাকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, বসন্তকে বরণ করে তুমি কোনো একটা গীতি রচনা করো, কোনো একটা সাহিত্য, কোনো একটা কবিতা কিংবা কোনো একটা গল্প, কিছু না হোক কিছু একটা রচনা করো। কবি ভক্তরা এভাবে কবির কাছে মিনতি করছেন। কবি বলছেন, কহিল সে মৃদু মধু স্বরে। কবি আস্তে আস্তে ধীরে ধীরে বলছেন, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া, রহেনি সে ভোলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। অর্থাৎ কবি বোঝাতে চাচ্ছেন যে অন্যান্য কবিরা বসন্তকে নিয়ে কবিতা লিখছেন, গান লিখছেন, গল্প লিখছেন, লিখুক, আমি না হয় নাই লিখলাম। আমার জন্য প্রকৃতি তো তার জায়গাতে বসে নেই, প্রকৃতি তার কাজ চালিয়ে যাচ্ছে, আমি তাকে নিয়ে গান লিখিনি, আমি তাকে নিয়ে কবিতা রচনা করিনি, কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে যখনই বসন্তের আগমন হওয়ার সময় হয়েছে, বসন্ত কিন্তু ফাগুন মাসে ঠিক চলে এসেছে, আমি না হয় নাই লিখলাম, তাতে কি আসে যায়। কবি ভক্তরা জিজ্ঞাসা করছেন, ওগো কবি, অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কবি বলছেন, কবি ভক্তরা কবিকে বলছেন, ওগো কবি, তুমি কি অভিমান করেছ? বসন্তের আগমন ঘটেছে, তোমাকে জানায়নি, কোকিল ডেকেছে, তোমাকে জানায়নি, এই সমস্ত বিষয়ে তুমি কি অভিমান করেছ? আর যদি অভিমান করেই থাকো, তারপরেও একটু ছেড়ে দাও না অভিমান, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। অর্থাৎ বসন্ত তো তোমাকে না বলে যাই হোক কোনো মতে চলে এসেছে, তাই বলে তাকে তুমি ব্যর্থ হতে দিবে? ব্যর্থ হতে দিও না, তুমি তাকে বরণ করে নাও। এইভাবে কবি ভক্তরা কবির কাছে জিজ্ঞাসা করছেন বা কবির কাছে বলছেন। কহিল সে পরম হেলাই, বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পরতি লভেনি কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। কবি এবার বলছেন যে বৃথা কেন, এগুলো কেনই বা আমি বৃথা করব। কবি বসন্ত ঋতুর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কি প্রস্ফুটিত হয়নি? এখানে আবারও আমরা ফাগুন বা বসন্তের কিছু বৈশিষ্ট্য পাচ্ছি। কবি বলছেন, ফুল কি ফোটেনি শাখে, অর্থাৎ গাছে গাছে শাখায় শাখায় ফুল কি ফোটেনি, অর্থাৎ বসন্ত ঋতুতে যে ফুল ফোটে এটা একটা বসন্ত ঋতুর বৈশিষ্ট্য। পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, ঋতুর রাজন এখানে হচ্ছে বসন্তকাল। আর পুষ্পারতি শব্দের অর্থ হচ্ছে পুষ্পের আরতি, অর্থাৎ ফুলগুলো আরতি করে বসন্তকে বরণ করে নিচ্ছে, এরকম একটা কথা বোঝানো হয়েছে। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, অর্থাৎ মাধবী কুড়ি যেটা, তার বুকেও কি গন্ধ নাই? বসন্ত ঋতুর আগমনে যে মাধবী কুড়ি বা মাধবী ফুল, তার বুকেও যে গন্ধ ছড়ায়, এরকম একটা কথা বলা হচ্ছে। করে নাই অর্ঘ্য বিরোচন। অর্ঘ্য শব্দের অর্থ হচ্ছে উপহার, অর্থাৎ বসন্ত ঋতুতে ফুল দ্বারা ফুলগুলো কি বসন্ত ঋতুকে উপহার সামগ্রী সাজিয়ে তোলে নাই, এরকম একটা অর্থ বোঝানো হচ্ছে। এরপর কবি ভক্তরা কবির কাছে আবার বলছেন, হোক তবু বসন্তের প্রতি কেন তব তীব্র বিমুখতা। অর্থাৎ কবি ভক্তরা কবির কাছে জিজ্ঞাসা করছেন, বসন্ত ঋতুর বৈশিষ্ট্য যাই থাকুক, ফুল ফুটুক, আমের মুকুল ফুটুক, বাতাবি লেবুর ফুল ফুটুক, দক্ষিণা বাতাস বয়ে যাক, তারপর ফুলগুলো বসন্তকে বরণ করে নিক, যাই হোক না কেন, তারপরেও বসন্তের প্রতি আপনার কেন এরকম বিমুখতা, বসন্তকে আপনি কেন অবহেলা করছেন? কবি এবার আরও বলছেন, কবি ভক্তরা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। কবি ভক্তরা আবারও কবির কাছে জিজ্ঞাসা বলছেন যে এই বসন্ত এসেছে, এই বসন্তকে উপেক্ষা করছো, এই উপেক্ষা করা মানে ঋতুরাজ বসন্তকে ব্যথা দেওয়া, কেন আপনি এই বসন্তকে উপেক্ষা করে বসন্ত ঋতুকে ব্যথা দিচ্ছেন? এরপর কবি বলছেন, কহিল সে কাছে সরে আসে। এবার কবি আস্তে আস্তে কাছে সরে গেছেন, যাওয়ার পরে বলছেন, কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। এই জায়গাতে কবি বলছেন কুহেলি উত্তরী তলে। কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। তো কুয়াশার চাদরের তলে মাঘের সন্ন্যাসী শব্দের অর্থ হচ্ছে শীতকাল।
অর্থাৎ কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীতকাল চলে গেছে। কিভাবে চলে গেছে? ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। অর্থাৎ শীতকালে যে তোমরা দেখবা যে গাছের পাতা পড়ে যায় এবং সেখানে কোনো ফুল টুল থাকে না, একেবারে সব কিছু শুষ্ক নিরানন্দ হয়ে যায়। তো এরকম পুষ্পশূন্য দিগন্তের পথে শীতকাল কি করেছে? কুয়াশার চাদর মুড়ি দিয়ে সে চলে গেছে রিক্ত হস্ত, অর্থাৎ খালি হাতে। এই শীতকালকেই, তাহার এই শব্দের অর্থ কবি শীতকালকে বুঝিয়েছেন। শীতকালকেই কবির মনে পড়ছে বারবার, কোনো মতেই ভুলতে পারছেন না। এটাই মূলত প্রকৃতিগতভাবে কবিতার ব্যাখ্যা। অর্থাৎ এখানে তাহার এই শব্দের অর্থ বলতে কবি শীতকালকে বুঝিয়েছেন প্রকৃতিগতভাবে। তো এই জায়গাতে দেখা যাচ্ছে যে এই কবিতার ভিতরে আমরা দুইটি ঋতু পাচ্ছি, একটা হচ্ছে শীত ঋতু আর একটা হচ্ছে বসন্ত ঋতু। কবি শীত ঋতুকে এতটাই ভালোবেসেছেন যে শীত ঋতু যখন চলে গেছে পুষ্পশূন্য দিগন্তের পথে, তো এই শীত ঋতুর স্মৃতি কাতরতায় কবি এমনভাবে উন্মুখ হয়েছেন, এমনভাবে বিমনা হয়েছেন যে কোনো মতেই শীত ঋতুকে তিনি ভুলতে পারছেন না। তার সামনে নতুন দিনের আগমন ঘটেছে, বসন্তের আগমন ঘটেছে, এই জিনিসটা কোনো মতেই কবি মেনে নিতে পারছেন না। তার মনে সবসময় শীতের প্রতি একটা তীব্র ভালোবাসা, একটা তীব্র অনুরাগ বিরাজ করছেন। এটা গেল কবিতার প্রকৃতিগত ব্যাখ্যা। এবার আসো কবির এই কবিতায় কবির ব্যক্তি জীবনের ছাপ কীভাবে ফুটে উঠেছে সেগুলো আমরা একটু দেখে নিই। আমি প্রথম ভিডিওতে তোমাদের বলেছিলাম কবি তার মাত্র 13 বছর বয়সে তারই আপন মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে বিবাহ হয়েছিল এবং সৈয়দ নেহাল হোসেন অল্প কিছুদিন দাম্পত্য জীবনের পরে মাত্র 1932 সাল যখন, সেই সময় কিন্তু সৈয়দ নেহাল হোসেন মৃত্যুবরণ করেন। আর কবি এই কবিতাটা মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয় কিন্তু 1935 সালে, তার মানে মৃত্যুর 3 বছর পরে। কবি যখন সাহিত্য জীবন শুরু করেছিলেন, সাহিত্যিক তার ভাবধারা যখন প্রকাশিত হচ্ছিল, সেই সময় কবি তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের অত্যন্ত সান্নিধ্য লাভ করেছিলেন এবং কবি তার স্বামীর কাছে প্রেরণা লাভ করেছিলেন, অনুপ্রেরণা লাভ করেছিলেন সাহিত্য জীবন শুরু করার ক্ষেত্রে। এবং সেই তারই স্বামীর প্রেরণায় কবি যখন সাহিত্য চর্চা শুরু করেছেন, হঠাৎ করে কবি তার স্বামীকে হারিয়ে ফেলছেন, তার স্বামীর মৃত্যুবরণ করছেন। এই ভাবটা কিন্তু কবির দারুণ একটা প্রভাব ফেলে কবির ব্যক্তি জীবনে। যার কারণে এই জায়গাতে যদি আমরা ব্যক্তিগতভাবে ব্যাখ্যা করি তাহলে দেখব যে তাহার এই শব্দকে আমরা প্রকৃতিগতভাবে বলছি শীতকাল, কিন্তু ব্যক্তিগতভাবে এই তাহারে কবি আসলে তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনকে বুঝিয়েছেন। অর্থাৎ কবির শীত ঋতুর রূপকের মাধ্যমে, শীত ঋতুর উপমার মাধ্যমে আসলে কবি তার স্বামী সৈয়দ নেহাল হোসেনকেই বুঝিয়েছেন। তার মানে তার স্বামী যে ইন্তেকাল করেছেন, পরলোক গমন করেছেন, এখন তার সামনে নতুন দিন অপেক্ষা করছে, তার সামনে এক সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করছে, এইগুলো কোনো কিছুতেই কবির মন নাই। কবি তার সেই স্বামীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে আছেন, তার স্বামীর চিন্তাতেই বিভোর হয়ে আছেন। তাকে যে সামনের নতুন জীবন পাড়ি দিতে হবে, অনেক ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে, এইগুলোর প্রতি কবির একেবারে তীব্র বিমুখতা। তো এগুলোই কবির নাটকীয় ছন্দে আমাদের সামনে তার ব্যক্তি জীবনের প্রভাব ঋতুর বৈশিষ্ট্যের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছেন। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা এই কবিতাটি অত্যন্ত চমৎকারভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে আসো তাহলে বারবার একটা কথা বলি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।